হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ উত্তরণ। তো উত্তরণের এই প্র্যাকটিস সেশনে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে 4 নম্বর প্র্যাকটিস সেট সায়েন্সের। তো তোমরা সবাই জানো উত্তরণ তোমাদের জন্য ফ্রিতে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এসএসসি জিডি এবং পুলিশের যে এসআই এর পরীক্ষাগুলো হয় এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য ফ্রিতে ডেইলি বেসিসে 3টে করে ক্লাস প্রোভাইড করা হচ্ছে। সোম থেকে শনিবার দেখো এখানে রাত্রি 8টা থেকে একটা ক্লাস থাকবে, 9টা থেকে একটা, 10টা থেকে একটা। প্রতিদিন রাত্রি 8টা থেকে রিজনিং ক্লাস থাকবে পলাশ স্যারের। রাত্রি 10টা থেকে ম্যাথ ক্লাস থাকবে পলাশ স্যারের। রাত্রি 9টা থেকে সোম আর মঙ্গলবার জিকে ক্লাস থাকবে শোভান স্যারের। ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে আমার ক্লাস থাকবে সায়েন্সের। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে সুমন স্যারের ইংরেজি ক্লাস থাকবে রাত্রি 9টা থেকে। ওকে, তো চলো তাহলে দেখা যাক আজকের প্রথম কোয়েশ্চেন। তো প্রথম কোয়েশ্চেন কি বলেছে? ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? কার্বন মনোক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড নাকি মার্কিউরিক অক্সাইড? কোনটা ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? তো এখানে আনসার কি হবে? তোমরা সবাই জানো সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, তাই তো? এটা আমাদের এই যে পৃথিবীর এই যে নর্থ এবং সাউথ, এই যে পোলার রিজনে এক ধরনের মেঘ দেখা যায়। ওকে, সেই মেঘের এই ধরনের মানে সিএফসির জন্য প্রচুর ক্লোরিন র্যাডিকালস প্রডিউস হয়। এই যে ক্লোরো আছে না, তো ক্লোরিন র্যাডিকালস কি করে, ও ওজনের ফরমেশন মানে ওজন গ্যাসকে কন্টিনিউয়াসলি ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? একটা ক্লোরিন মলিকিউল মোটামুটি ভাবে প্রায় 1000টা তোমার ওজোন গ্যাসকে ভেঙে দিতে পারে। ওকে, তো এইভাবেই কিন্তু ওজোন হোল ক্রিয়েট হয়েছিল তোমার পোলার রিজিয়নে। ওকে, চলো নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? নিচের কোনটি সাবান উৎপাদনের সময় উপজাত দ্রব্য হিসাবে পাওয়া যায়? ওকে, তো বাই প্রোডাক্ট হিসাবে বা উপজাত দ্রব্য হিসাবে সাবান উৎপাদনের সময় কোনটিকে পাওয়া যায়? আইসোপ্রোপেন, বিউটেন, গ্লিসারল নাকি ইথিলিন গ্লাইকল? তো এখানে সঠিক আনসার হবে হচ্ছে গ্লিসারল। ওকে, এটি সাবান উৎপাদনে উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট হিসাবে পাওয়া যায়। চলো নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? নিউক্লিয়ার রিয়াক্টরে নিয়ন্ত্রক যন্ত্র মানে হচ্ছে কন্ট্রোল রড হিসাবে ক্যাডমিয়ামের দণ্ডকে বা ক্যাডমিয়ামের রডকে ইউজ করা হয়। ওকে, তো ক্যাডমিয়ামের দণ্ড কি কাজ করে? তো নিয়ন্ত্রক দ্বন্দ্ব হিসাবে কাজ করে। নিয়ন্ত্রক দ্বন্দ্বের কাজ কি? তো এটা কোথায় কাজ করে? নিউক্লিয়ার রিয়াক্টর। এরকম নিউক্লিয়ার রিয়াক্টর, এই নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে ফুয়েল থাকে, ইউরেনিয়ামের মতো ফুয়েল থাকে। সেখানে নিউট্রন কণা দিয়ে ধাক্কা মারা হয়। তো একটা নিউট্রন কণা ইউরেনিয়ামকে ধাক্কা মেরে 2 বা 3টে নিউট্রন কণা তৈরি করতে পারে। এর আবার ফার্দার ধাক্কা মেরে আরো প্রচুর নিউট্রন কণা তৈরি করবে। এই নিউট্রন কণা তৈরি হওয়ার ফলে কি হবে? এখানে তো আরো ইউরেনিয়ামের ফুয়েল আছে। তো একটা, দেখো, একটা নিউট্রন কণা দিয়ে ইউরেনিয়ামকে ধাক্কা মেরে শক্তি তৈরি করছে, এনার্জি তৈরি করছে। এরকম 2টো নিউরন তৈরি হলো, এরা আবার ইউরেনিয়ামকে ধাক্কা মেরে 4টে বানাচ্ছে। এরা এরা আবার ধাক্কা মেরে 8টা বানাবে। মানে কয়েক সেকেন্ডেই মানে প্রচুর কোটি কোটি নিউট্রন এখানে কিন্তু চলে আসছে। ওকে, তার মানে কন্টিনিউয়াসলি কিন্তু রিয়াকশন বাড়ছে, মানে রিয়াকশনের রেট বাড়ছে, বা পার মানে পার ইউনিট টাইমে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হচ্ছে। তো একটা টাইমের পরে তো এটা ব্লাস্ট হয়ে যেতে পারে, তাই না? তো এত যে নিউটন তৈরি হচ্ছে, সেই নিউটনকে তো আমাকে আটকাতে হবে, কারণ কি নিউটন যত বেশি হবে তত বেশি চেইন রিয়াকশন হবে, তত বেশি ধাক্কা লাগবে, তত বেশি ইউরেনিয়ামকে ভাঙবে, তো আর তত বেশি এনার্জি তৈরি হবে। তো এই চেইন রিয়াকশনকে বন্ধ করার একটাই উপায় হচ্ছে নিউটনকে অ্যাবজর্ব করানো। তো এই জন্য কন্ট্রোল রড হিসাবে এই ক্যাডমিয়ামের দণ্ডকে ব্যবহার করা হয়। এই ক্যাডমিয়ামের দণ্ড যেটা, এটা কন্ট্রোল রডে কাজ করে। কন্ট্রোল রড মানে এই নিউটনকে অ্যাবজর্ব করে, নিউটনকে এখানে অ্যাবজর্ব করিয়ে দেবে। তাহলে নিউটন যখন সমস্ত নিউটন গিয়ে যখন এই কন্ট্রোল রডে অ্যাবজর্ব হবে, তখন আর ইউরেনিয়ামকে ধাক্কা মারার জন্য নিউটন থাকবে না। ফলে চেইন রিয়াকশন বন্ধ বন্ধ হয়ে যাবে। ওকে, তো এই চেইন রিয়াকশনটাকে কন্ট্রোল ওয়েতে করা যায় নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে। কেন? কারণ কি এই ক্যাডমিয়াম দণ্ডের জন্য, বা নিয়ন্ত্রক দণ্ড বা কন্ট্রোল রডের জন্য, যেটা বিক্রিয়ায় উৎপন্ন অতিরিক্ত নিউট্রন
কণাকে শোষণ করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, নিচের কোনটি অসমসত্ব মিশ্রণ পদার্থ? পিতল, জল, চিনি দ্রবণ, বাতাস নাকি দুধ? তো অসমসত্ব মিশ্রণ কাদেরকে বলা হয়, মানে মিশ্রণ কাকে বলে, মিশ্রণ কাকে বলে? তো এ একটা আলাদা একটা সাবস্টেন্স বা বস্তু, বি একটা আলাদা একটা বস্তু। যেরকম তুমি বলতে পারো এটা চিনি, চিনি একটা আলাদা বস্তু। ওকে, আর স্যান্ড বা বালি, বালি এটা একটা আলাদা বস্তু। এদেরকে যখন মেশাবো তখন যেটা তৈরি হবে সেটাকে মিশ্রণ বলবো। এবার এই মিশ্রণ দু রকমের হয়, একটা হচ্ছে সমসত্ব আর একটা হচ্ছে অসমসত্ব। সমসত্ব মিশ্রণ কাকে বলে? যেরকম হচ্ছে জলের মধ্যে চিনি দিলাম, তো জল আর চিনি আলাদা পদার্থ, মিশিয়ে দিলাম, তো জল চিনির দ্রবণ তৈরি হলো। তো এখানে দেখবে জল চিনির দ্রবণে জল আর চিনি পুরোপুরিভাবে মিশে যায়। তার মানে তুমি যেখান থেকেই জল চিনির দ্রবণ তুলে টেস্ট করো না কেন, চিনির যে স্বাদ সেটা সব জায়গা থেকে ইকুয়াল পাবে। তার মানে দ্রবণে এই যে যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো পুরোপুরিভাবে মিশে গেছে। অসমসত্ব মিশ্রণ কাকে বলবো? যেখানে ওই উপাদানগুলো পুরোপুরিভাবে মিশবে না, ইউনিফর্মলি মিশবে না। তো এরকম মিশ্রণ কোনটা? দেখো পিতল, পিতল হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাশ, ইংরেজিতে বলা হয় ব্রাশ। তো ব্রাশ হচ্ছে কপার আর জিঙ্কের অ্যালয়, দুটো ধাতুর অ্যালয়। আর অ্যালয় হচ্ছে সমসত্ব মিশ্রণ বা হোমোজিনিয়াস মিশ্রণ, অসমসত্ব নয়। তাহলে পরে পিতল হবে না, মানে এখানে রাইট মারলাম, মানে এটা আনসার নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। জল চিনি দ্রবণ, তো জল আর চিনি পুরোপুরিভাবে মিশে যায়, তাহলে এটাও হবে না, ঠিক আছে, কারণ এটাও একটা সমসত্ব মিশ্রণের মধ্যে পড়ছে। বাতাস, বাতাস মানে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, ওয়াটার ভেপার, কার্বন ডাই অক্সাইড, এগুলোর মিশ্রণ, তাই না? নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে 78%, অক্সিজেন থাকে 21% মতো। ওকে, তো এখানে বাতাস, বাতাসের মধ্যে যে অক্সিজেন হাইড্রোজেন মিশে আছে এগুলো কি বোঝা যায়? পুরো ভালোভাবে মিশে গেছে এবং সব জায়গায় সমান অনুপাতে মিশে আছে। এমন নয় যে আমি যে ঘরে আছি এখানে ঘরের বায়ুর মধ্যে অক্সিজেন কম আর বাইরের বায়ুতে অক্সিজেন বেশি আছে, এরকম নয়, সব জায়গায় সমানভাবে আছে। বোঝা গেল? তো বাতাস হচ্ছে একটা ইউনিফর্ম কম্পোজিশনের মিশ্রণ, মানে সমসত্ব মিশ্রণ। তাহলে পড়ে থাকলো কি দুধ, তো দুধ হচ্ছে অসমসত্ব মিশ্রণ, দুধ হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার, এবং দুধকে হেটেরোজিনিয়াস মিক্সচারের মধ্যে কোলোইডাল দ্রবণে ফেলা হয়। আর কোলোয়েড বা কোলোইডাল দ্রবণ হচ্ছে অসমসত্ব মিশ্রণ, কারণ কোলোয়েডের কণাগুলো পুরোপুরিভাবে মিশে যায় না। ওকে, তো দুধের মধ্যে বিভিন্ন কণা থাকে এবং তারা পুরোপুরিভাবে একই অনুপাতে মিশে থাকে না। ওকে, দুধকে দেখে মনে হয় সমসত্ব, দুধকে দেখে মনে হবে সমসত্ব, কিন্তু দুধ অ্যাকচুয়ালি অসমসত্ব। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, একটি যৌগ, মানে এটি বা একটি যৌগ নয়, নিচের কোনটি যৌগ নয় বলো? লেড, চক, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড। দেখো সালফার ডাইঅক্সাইড মানে SO2, মানে সালফার আর অক্সিজেন মিলে তৈরি হয়েছে, তাই না, কেমিক্যালি বন্ড হয়ে তৈরি করেছে। তো সালফার ডাইঅক্সাইড একটা যৌগ। হাইড্রোজেন সালফাইড H2S, দেখো হাইড্রোজেন আর সালফার দুটো মৌল মিলে তৈরি করেছে যৌগটা। চক, চক মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তো এটাও একটা যৌগ। তাহলে পড়ে থাকলো লেড, লেড একটা মৌল, তাহলে লেড যৌগ নয়, লেড হলো আনসার। ওকে, চলো সীসা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, এক অণু কপার সালফেটে কত অণু জল থাকে? তো এর আনসার হবে 5H2O বা 5 অণু, মানে CuSO4 5H2O ওর ফর্মুলা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, 5 অণু জলের ভর কত? 5টা কলার দাম কত? তার আগে জানি আমি একটা কলার দাম কত, ঠিক আছে। তো একটা জলের অণু মানে H2O। এবার এখানে সব ইউনিট এককে দেওয়া আছে, গ্রাম ট্রাম এরকম কিছু নেই কিন্তু, হ্যাঁ। তো দেখো হাইড্রোজেন মানে 1 ইউনিট, দুটো হাইড্রোজেন আছে মানে 2 ইউনিট। অক্সিজেন মানে হচ্ছে কত, 16 ইউনিট, 16 ইউনিট। কারণ হাইড্রোজেনের কাছে শুধু নিউট্রনই আছে, মানে শুধু প্রোটনই আছে, নিউট্রন নেই। তো দুটো হাইড্রোজেনের কাছে দুটো প্রোটন, কারণ কি একটা হাইড্রোজেনের কাছে একটা প্রোটন থাকে। ওকে, তাই দুটো প্রোটন মিলে ও দুটো নিউক্লিয়াস, আর দুটো নিউক্লিয়াসের ভর হচ্ছে 2 ইউনিট। আর
অক্সিজেনের কাছে 8টা প্রোটন 8টা নিউট্রন, তাহলে 16 ইউনিট হচ্ছে ওর ভর। তাহলে যুক্ত করলে কত হলো? 18 ইউনিট। এবার 5 অণু বলেছে, তাহলে এই দেখো, এক অণুর দাম যদি 18 ইউনিট হয়, একটা কলার দাম যদি 18 টাকা হয়, 5টা কলার দাম কত হবে? 18 ইন্টু 5 ইউনিট সমান 5 8 40, 90 ইউনিট। অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে? নিচের কোনটির ঊর্ধ্বপাতন হয়, মানে নিচের কোনটির সাবলিমেশন হয়? ওকে, তো নিচের কোনটির ঊর্ধ্বপাতন হয় হবে এখানে আনসার? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সরি ফসফেট, একটা হচ্ছে সালফেট। তো এখানে আনসার হবে অপশন এ, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। NH4Cl একে যদি তুমি হিট দাও, এই সলিডটা ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয়, লিকুইডে পরিণত হয় না, মিডিলে যে লিকুইড স্টেটটা আছে ওটাই যায় না, আর এই প্রসেসকে বলা হয় ঊর্ধ্বপাতন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? পৃথকীকরণ ফানেল দ্বারা কোন মিশ্রণকে পৃথক করা যায়? তো পৃথকীকরণ ফানেল বা সেপারেটিং ফানেল যাকে বলা হয় ইংরেজিতে, এটা দ্বারা জল আর তেলের যে মিশ্রণ, কারণ কি জল আর তেল একে অপরের সাথে মেশে না, ইমমিসিবল লিকুইড, ঠিক আছে, অমিশ্রণীয় তরল বলতে পারো, ঠিক আছে, একে অপরের সাথে মেশে না। তো জল আর তেল দিলে তুমি দেখবে কি হয়, তেলগুলো উপরে ভাসে, উপরে তেল ভাসে আর নিচে জলের কণা থাকে। তো এই সেপারেটিং ফানেলের এই নিচের নবটা খুলে দিলেই জলটা বেরিয়ে যাবে। তো তেলটা যখন এখানে আসবে তখন নবটাকে বন্ধ করে দিলে, তাহলে জলটা একটা আলাদা পাত্রে চলে গেল আর তেলটা উপরে থেকে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে যদি আরো বেশি দ্রাব্য দ্রবীভূত করা যায়, তাহলে ওই তাপমাত্রায় ওই দ্রবণকে বলে কি বলে? দেখো, একটা দ্রবণ একটা টেম্পারেচারে আছে, সে এখনো সলিউট বা দ্রাব্য, বা তুমি ভাবতে পারো এটা চিনি জলের দ্রবণ, এখানে আরো চিনি তুমি ডোবাতে পারবে, তাহলে এটা কি ধরনের দ্রবণ? এটা আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত দ্রবণ। ওকে, তো আরো দেওয়ার পরে, মানে যদি ধরো এটা ধরো একটা চিনি জলের দ্রবণ, তার মধ্যে যদি তুমি আরো চিনি মেশাও, তাহলে চিনি কণাগুলো আর ডুববে না। ডুববে না মানে ডিজলভ হবে না, গুলে যাবে না, চিনি কণাগুলো এখানে ক্রিস্টাল দানা হিসাবেই পড়ে থাকবে। তো সেই যে মিশ্রণটা, যেখানে চিনিগুলো আর ডুবছে না, তো ওখান থেকে যদি চিনিগুলো সরিয়ে নাও, মানে ওই সলিউশনটাই আর দ্রাব্যকে দ্রবীভূত করা যাবে না, তখন ওকে বলবো স্যাচুরেটেড, তখন ওকে বলবো স্যাচুরেটেড বা সম্পৃক্ত দ্রবণ। আর যখন তুমি এক্সট্রা করে চিনি দিয়ে দিয়েছো, চিনি কণাগুলো এখানে পড়ে আছে, তখন সেটাকে বলবো অতিরিক্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে? দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে বলে কি বলে? দ্রবণ বলে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 কি কি বলেছে দেখো, যে বিশেষ ধর্মের জন্য কোনো মৌলিক পদার্থ তার মূল রাসায়নিক ধর্ম বজায় রেখে বিভিন্ন রূপে, দেখো মূল রাসায়নিক যে ধর্ম সেটা কিন্তু বজায় আছে, বজায় রেখে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে, মৌলের সেই বিশেষ ধর্মকে কি বলে? একে বলে বহুরূপতা। যেরকম কার্বন বিভিন্ন রূপে এক্সিস্ট করে, অ্যালোট্রপ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে যৌগের কার্যকারী গ্রুপ হলো OH। তো OH সাধারণত হচ্ছে অ্যালকোহলের গ্রুপ, তাই না? এখানে দেখো এগুলো আছে কার্বনিল অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিড মানে এই কার্বক্সিল গ্রুপ থাকবে, মানে COOH গ্রুপ থাকবে। ওকে, তো এগুলো সবগুলোতে COOH, এটা তো তাই, এটা তো COOH গ্রুপ থাকবে। কিন্তু বিউটানল, যেটা বিউটানলের সংকেত কি? C4H9OH। ওকে, দেখো OH আছে, অপশন ডি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম কি? তো ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে লাল পিঁপড়েতে কোন অ্যাসিড থাকে? তো লাল পিঁপড়েতে থাকে ফর্মিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড টমেটোতে থাকে। ওকে, নেক্সট
কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে, নিচের কোনটি জৈব অ্যাসিড? জৈব, অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড সাধারণত উইক হয়। তো দেখো, কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো স্ট্রং অ্যাসিড। ওকে, এগুলো জৈব অ্যাসিড নয়। অক্সালিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে জৈব অ্যাসিড, অপশন ডি। টমেটো তো হ্যাঁ, টমেটোর মধ্যে পাওয়া যায়, একটু আগে আমি বললাম। নেক্সট, কোশ্চেন নাম্বার 17 কি বলেছে দেখো, পরমাণুর নিউক্লিয়াস সাধারণত গঠিত যা দিয়ে। তো একটা অ্যাটম, তার নিউক্লিয়াস কি দিয়ে তৈরি হয়? নিউট্রন আর প্রোটন কণা, তাই না? তো প্রোটন অ্যান্ড নিউট্রন, অপশন এ, এটা হবে রাইট আনসার। নেক্সট, অপশন সরি, কোয়েশ্চেন নাম্বার 18 বলেছে, কোন কণা ধনাত্মক আধানযুক্ত? নিউট্রন নাকি প্রোটন নাকি ইলেকট্রন নাকি ক্রিপ্টন? ক্রিপ্টন তো গ্যাস, একটা অ্যাটম বা মৌলও বলতে পারো। বাকি আছে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। ইলেকট্রন তো নেগেটিভলি চার্জ, মানে ঋণাত্মক চার্জ। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ। নিউট্রন হচ্ছে নো চার্জ, কোনো চার্জ নেই, জিরো, কোনো চার্জ নেই এর মাথায়। তো অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 19 বলেছে, একই মৌলের আইসোটোপের থাকে, একই মৌলের আইসোটোপের কি থাকে? সমান সংখ্যক নিউট্রন থাকে, নাকি একই সংখ্যক প্রোটন থাকে, নাকি একই পারমাণবিক ভর হয়, নাকি ভিন্ন পারমাণবিক সংখ্যা হয়? তো আইসোটোপ মানে মৌলটা সেম, যেরকম হাইড্রোজেনেরই আইসোটোপ দেখো, H11, H12, H13। তো সবার দেখো নিচের সংখ্যাটা সেম না? তো নিচের এটা কি? এটাই তো পারমাণবিক সংখ্যা, এটা সেম। এখানে লিখেছে ভিন্ন, তো এটা তো হবে না। এই জন্য পারমাণবিক ভর কোনটা? ওপরেরটা। তো আইসোটোপ গুলোর পারমাণবিক ভর দেখো একই হয় না, আলাদা হয়, ভিন্ন হয়। সেই জন্য এটাও হবে না। ওকে, তো এটা ভিন্ন হয় কেন? কারণ কি সবার মধ্যে আলাদা আলাদা নিউট্রন থাকে, নিউট্রনটাও সেম হয় না। তো অপশন এও হবে না, তাহলে অপশন সি, একই সংখ্যক প্রোটন থাকে। এটা তো এখান থেকেই ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে, কোন ধাতুকে খোলা বাতাসে কিছুদিন রাখলে এর ওপর সবুজ কার্বনেটের আস্তরণ পড়ে? নিকেল, জিঙ্ক, রূপা, কপার বা তামা, কি হবে? তো দেখবে বাড়িতে যদি পুরোনো দিনের কপার বা তামার কয়েন থাকে, তো তার উপরে দেখবে গ্রিন কোটিং পড়ে যায়, তাই না? কেন পড়ে? কারণ কি এখানে কপার ক্ষয়ে যায়। কেন কপারে ক্ষয় হয়? কারণ কি কপার বায়ুতে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, অক্সিজেন সবার সাথে রিয়াকশন করে ও তৈরি করে কপার কার্বনেট আর কপার হাইড্রক্সাইডের মিশ্রণ, যেটা গ্রিন কালারের দেখায়। তো কপারটা ক্ষয়ে গিয়ে কপার কার্বনেটে পরিণত হচ্ছে এবং কপার হাইড্রক্সাইডে। ওকে, তো এখানে আনসার কি হলো? অপশন ডি, কপার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 21 বলেছে, গ্যালভানাইজড আয়রন কি? তো তোমরা জানো যে লোহার ওপরে, লোহায় মরিচা পড়ে যায় বলে লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তাই না? আর ওই প্রসেসকে বলা হয় গ্যালভানাইজেশন। আর ওই গ্যালভানাইজেশন প্রসেসে লোহার ওপরে প্রলেপ দিয়ে যে লোহাটা আমরা পেলাম, তাকে কি বলা হবে? তাকে বলা হবে গ্যালভানাইজড আয়রন। ওকে, তো গ্যালভানাইজড আয়রনে কি আছে? জিঙ্কের প্রলেপ আছে, জিঙ্ক আচ্ছাদিত আয়রন, অপশন বি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 22, ম্যাগনেসিয়ামের ফিতে বাতাসে পোড়ালে কি উৎপন্ন হয়? তুমি কোনো কিছু যাকেই বাতাসে পোড়াও না কেন, তার মানে অক্সিজেন তার সাথে অ্যাড করছো। তো ম্যাগনেসিয়ামের সাথেও অক্সিজেন অ্যাড হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস করবে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 23 কি বলেছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঠিক সংকেত? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH তার হোল 2, অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 24, ক্যালসিয়াম অক্সাইড এবং তার সাথে Cl2, মনে করো এটাকে আমরা এরকমও বলতাম CaOClCl অথবা CaClOCl। ওকে, আমি এটা প্রথমে বলছিলাম ক্যালসিয়াম অক্সাইড, CaOCl2, এটা কার সংকেত? এটা হচ্ছে ব্লিচিং পাউডার, অপশন সি, ব্লিচিং পাউডার। এই বেকিং সোডা আর বেকিং পাউডার, বেকিং সোডা মানে কি জানো? বেকিং সোডা মানে কি? সোডিয়াম বাইকার্বনেট, এটাকে বলা হয় বেকিং সোডা। আর এর সাথে যখন টার্টারিক অ্যাসিড
টার্টারিক অ্যাসিড অ্যাড করে বাজারে যে কমার্শিয়াল পাউডারটা বিক্রি করা হয় তাকে বলা হয় বেকিং পাউডার। কাপড় কাচা সোডা কি? Na2CO3 এবং তার সাথে 10 অণু জল থাকে, মানে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। ওকে, সেটা হচ্ছে কাপড় কাচা সোডা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 কি বলেছে? বলছে চুন জলের রাসায়নিক নাম কি? তো চুন জলের রাসায়নিক নাম একটু আগে আমরা দেখলাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 কি বলেছে? কোন মৌলের পরমাণু সেই একই মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে পরমাণুর বড় শৃঙ্খল গঠন করতে পারে? মানে কোনো মৌলের পরমাণু কোন মৌলের পরমাণু সেই মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে, আচ্ছা, মানে ধরো একটা অ্যাটম এক্স, একটা অ্যাটম সে আরো এক্স অ্যাটমের সাথে যুক্ত হয়ে বড় বড় চেইনড মলিকিউল বা শৃঙ্খল গঠন করতে পারে, সেটা কে পারে? সেটা পারে কার্বন। অপশন সি, কার্বন এরকম বড় বড় চেন তৈরি করে ফেলে, রিং তৈরি করে ফেলে। ওকে, আর বাকি এই যে ফাঁকা হাতগুলো থাকছে এগুলোতে হাইড্রোজেন বা অন্যান্য কোনো গ্রুপ এসে বসে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 কি বলেছে? শুষ্ক বরফ কি? তো শুষ্ক বরফ মানে হচ্ছে সলিড কার্বন ডাই অক্সাইড, অপশন এ। সবাই জানো এটা। চলো নেক্সট, কঠিন H2 এটা কি? এটা হচ্ছে আইস, বরফ। নেক্সট 28 কি বলেছে? সবচেয়ে কঠিন প্রাকৃতিক দ্রব্য কি? হিরে, আয়রন, লেড, কপার। তো সবাই আমরা জানি এটা হচ্ছে অপশন এ, হিরে, ডায়মন্ড, ন্যাচারালি অকারিং হার্ডেস্ট সাবস্ট্যান্স ইন নেচার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে? নিচের কোন গ্যাসটি বর্ণযুক্ত ও গন্ধযুক্ত? দেখো নাইট্রোজেন বায়ুতে আছে, গন্ধ পাই? পাই না তো। অক্সিজেনও তো গন্ধ পাই না, তাই না? তার মানে এদের গন্ধ নেই, এদেরকে দেখতেও পাই না, বর্ণও নেই। হাইড্রোজেন গ্যাসকেও আমরা দেখতে পাই না, এরও গন্ধ পাই না। তাহলে পড়ে থাকলো কি? অপশন সি, ক্লোরিন। ক্লোরিনের কালার কিরকম? গ্রিনিশ, গ্রিনিশ নয়, গ্রিনিশ ইয়েলো, গ্রিনিশ ইয়েলো। ওকে, স্মেলটা একটু ঝাঁঝালো টাইপের, পাঞ্জেন্ট স্মেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে? নিচের কোন অধাতুটি বাতাসের সংস্পর্শে জ্বলে ওঠে? নিচের কোন অধাতুটি বাতাসের সংস্পর্শে জ্বলে ওঠে? সালফার, নাইট্রোজেন, ইউরেনিয়াম, ফসফরাস। এর আনসার কি হবে? এর আনসার হবে অপশন ডি, ফসফরাস। কারণ এর ইগনিশন টেম্পারেচার কম, 30 ডিগ্রি মতো। মানে ইগনিশন টেম্পারেচার ওই টেম্পারেচারকে বলা হয় যে টেম্পারেচারে কোনো একটা সাবস্টেন্স জ্বলা শুরু করে, ইগনাইট হওয়া শুরু করে। তো ফসফরাসের সেটা কম। ওকে, চলো আজ এখানে শেষ নয় কিন্তু। আজকের দিনের জন্য যে মেন্টি কিউ মানে যেটা হচ্ছে হোমওয়ার্ক, সেটা কি কি দেওয়া আছে দেখো। ফসফরাসকে জলের মধ্যে রাখা হয় কারণ, ফসফরাসকে কেন জলের মধ্যে চুবিয়ে রাখা হয়? অপশন এ বলেছে নষ্ট হওয়া রুখতে, অপশন বি আগুন জ্বলে যাওয়া থেকে রক্ষা করতে, অপশন সি স্থায়িত্ব বজায় রাখতে, অপশন ডি শিশুদের হাত থেকে দূরে রাখতে। ওকে, তো আশা করি সবাই এই কোয়েশ্চেনটার আনসার আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই কোয়েশ্চেনের আনসার জানাতে ভুলবে না, ঠিক আছে? আর সেশনটি এবং যদি কোয়েশ্চেনগুলো ভালো লেগে থাকে বা তোমরা আরও কি ধরনের কোয়েশ্চেন চাও, কোনো যদি স্পেসিফিক চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন চাও, তোমাদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো টাটা, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ সকলকে সাথে থাকার জন্য।